সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি টিকলুদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ছবি আঁকার ক্লাসের আজকের পার্ট 4 এ। যারা ইতিমধ্যে আমার পার্ট 1, 2 এবং 3 দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো দেখোনি তারা আজকের এই ক্লাসটি ভালোভাবে বোঝার জন্য চাইলে এই ভিডিওর আই বাটনে ক্লিক করে অথবা এই ভিডিওর কমেন্ট সেকশনে যে লিঙ্কটি দেওয়া আছে সেখানে ক্লিক করে আগের ক্লাসসমূহ দেখে আসতে পারো। এর ফলে আজকের ক্লাসটি বুঝতে তোমাদের সুবিধা হবে। আজকের পার্টে মূলত আমরা জানবো কিভাবে ওভাল এবং হাফ সার্কেল অঙ্কন করতে হয় এবং ওভাল এবং হাফ সার্কেলের ব্যবহারে কিভাবে সুন্দর ছবি অঙ্কন করতে হয়। অতএব দেরি না করে বন্ধুরা চলো শুরু করা যাক আজকের ক্লাস। ওভাল শেপ অঙ্কনের জন্য আমি প্রথমত একটি বৃত্ত বা সার্কেল অঙ্কন করেছি। এই সার্কেল বা বৃত্তের মধ্যে আমি ওভাল শেপ অঙ্কন বা অনুশীলনের পদ্ধতি তোমাদের দেখাচ্ছি। তোমরা যারা আমার এইটা আগের ক্লাসটি করেছো তোমরা দেখেছো আমি সার্কেল অঙ্কন করার সময় কিভাবে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ সার্কেল অঙ্কন করেছিলাম। ঠিক অনেকটা একইভাবে আমি আজকে এই বৃত্তের মধ্যে বা এই সার্কেলের মধ্যে সেই ওভাল শেপ অঙ্কন করা তোমাদেরকে দেখাবো। আমি এই বৃত্তের মধ্যে প্রথমে পাশাপাশি করে ওভাল শেপ অঙ্কন করলাম। এর পরবর্তীতে ঠিক উপর নিচে করে ওভাল শেপ অঙ্কন করলাম। এই পাশাপাশি ওভাল শেপ এবং উপর নিচে করে ওভাল শেপ আমি এর আগের ক্লাসে যেভাবে বৃত্ত অঙ্কন করেছি ঠিক একইভাবে অঙ্কন করব। যেমন প্রথমে অঙ্কন করছি আমি ক্লকওয়াইজ এবং পরবর্তীতে অ্যান্টি ক্লকওয়াইজ। এই ওভালের ক্ষেত্রে সেম ভাবে আমি ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ এই দুইভাবে এই ওভালটি অঙ্কন করছি। এখন দেখাচ্ছি কিভাবে আড়াআড়িভাবে সেই ওভাল আমরা অনুশীলন করব। এক্ষেত্রেও আমরা ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ এই দুইভাবে এই ওভাল অঙ্কন করছি। এখন এক্ষেত্রেও আমি ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ দুইভাবে এই ওভাল অঙ্কন করলাম। এতক্ষণ তোমরা দেখলে একটি বৃত্তের মধ্যে আমি কিভাবে ওভাল শেপ অঙ্কন করেছি। আমার দেখানো এই ওভাল শেপ অনুশীলনের নিয়ম অনুসরণ করে তোমরা নিয়মিত বাসায় এই ওভাল অঙ্কন করবে। এখন আমি দেখাচ্ছি একটি ওভাল শেপ ব্যবহার করে কিভাবে ছবি আঁকতে হয়। এটা একটি ওভাল শেপ। এই ওভাল শেপকে আমি একটি ছবিতে রূপান্তর করব। এই ওভাল শেপ ব্যবহার করে সহজে একটি আনারস অঙ্কন করলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখলে কিভাবে ওভাল বা উপবৃত্ত অঙ্কন করতে হয়। এখন দেখাচ্ছি ছবি আঁকার একটি গুরুত্বপূর্ণ বিষয় অর্ধবৃত্ত বা সেমি সার্কেল কিভাবে অঙ্কন করতে হয়। প্রথমে আমি অঙ্কন করব একটি সার্কেল। এটি একটি সুন্দর সার্কেল। এই সার্কেলটি যখন আমি ঠিক মধ্যভাগে একটি রেখার সাহায্যে ভাগ করে নিচ্ছি তখন নিচে এবং উপরে দুটি অর্ধবৃত্তে রূপান্তর হয়ে গেল। এখন এই হাফ সার্কেলগুলো মূলত আমার ছবি আঁকার ক্ষেত্রে কখন ব্যবহার করব একটু তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে সহজে বুঝতে পারবে। যেমন আমি যদি এখন একটি ওভাল শেপ অঙ্কন করি তাহলে
এই যে রেখাটি মুছে দিলাম। এই সেমি সার্কেল অঙ্কনের সময় যে উপরের রেখাটি সেটিও মুছে দিলাম। তাহলে আমরা একটা আকৃতি কিছুটা বুঝতে পারছি, যেমন অনেকটা একটি তরমুজ এর মতো একটি আকৃতি হয়ে গেল। যেমন এই অর্ধবৃত্তের সাথে আমি আরো একটি অর্ধবৃত্ত অঙ্কন করলাম। এরপরে তরমুজের যে স্লাইসটি অঙ্কন করছি আমি, তার মধ্যে ছোট পিচ্ছিগুলো এঁকে দিব। তাহলে প্রথমে আমরা যে ওভাল অঙ্কন করেছিলাম, সে ওভাল শেপটি ব্যবহার করেছে আমি একটি সম্পূর্ণ তরমুজ আঁকার জন্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখলে আমি প্রথমে যে ওভাল শেপটি অঙ্কন করেছিলাম তার মাধ্যমে একটি তরমুজ বা একটি সম্পূর্ণ তরমুজ অঙ্কন করলাম। এবং পরবর্তীতে যে অর্ধবৃত্ত বা সেমি সার্কেল অঙ্কন করা শিখেছি, সেটি ব্যবহার করে একটি তরমুজের ফালি বা একটি স্লাইস অঙ্কন করলাম। তোমরা ঠিক এরকম বিভিন্ন রকম ওভাল শেপের ফল রয়েছে, সেটি আঁকার জন্য ওভাল শেপটি ব্যবহার করবে, এবং যখন সেই ফলের একটি স্লাইস যদি আঁকতে চাও, তাহলে সেক্ষেত্রে আমরা একটি অর্ধবৃত্ত ব্যবহার করব। শুধু এই ক্ষেত্রে ওভাল বা সেমি সার্কেল ব্যবহার হবে তেমনটি নয়, আমরা অনেক ক্ষেত্রেই এই ওভাল বা সেমি সার্কেলের ব্যবহার দেখব। তোমরা আমার এই ক্লাসসমূহ ধারাবাহিকভাবে করতে থাকো, তাহলে এক পর্যায়ে গিয়ে তোমরা জেনে যাবে কোন কোন ক্ষেত্রে কোন আকৃতি ব্যবহার করছি বা কোন কোন ক্ষেত্রে এই আকৃতিসমূহ ব্যবহার করতে হবে। তাহলে তোমরা এখন দেখেছো একটি ওভাল শেপ ব্যবহার করা। এখন আমরা দেখব দুটি ওভাল শেপ ব্যবহার করে একটি ছবি কিভাবে আঁকতে হয়। একটি একটু বড় ওভাল শেপ অঙ্কন করছি, একটা নির্দিষ্ট দূরত্বে একটু ছোট একটি ওভাল শেপ অঙ্কন করলাম। এখন উপরের ওভাল শেপটির সাথে নিচের ওভাল শেপটি আমি একটি বক্ররেখার মাধ্যমে যোগ করছি। এখন তোমরা দেখলে আমি একটি বড় ওভাল শেপ এবং একটি ছোট ওভাল শেপ ব্যবহার করে কিভাবে সুন্দর একটি বক অঙ্কন করলাম। এ ধরনের আকৃতিগুলোর ক্ষেত্রে তোমরা চাইলে আর একটু অন্যভাবেও এই বককে অঙ্কন করতে পারো। যেমন আমি প্রথম যে ওভালটি আছে এবং পরবর্তীতে এই ওভালটিকে যদি একটু ভিন্ন জায়গায় অঙ্কন করি এবং সেটিকে আমি ঘুরিয়ে বক্ররেখাটি দিয়ে যোগ করি, তাহলে দেখো বন্ধুরা, এই বকটি মনে হচ্ছে পিছনের দিকে মাথা ঘুরিয়ে আছে। তাহলে আমি যদি এটি মুছে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে।
প্রথমে মনে হচ্ছিল বকটি সামনের দিকে মুখ করে আছে, যখন ঠিক আমি এই বৃত্তে এই ওভাল শেপের সাথে এই ছোট ওভালটি একটু পিছনের দিকে করে অঙ্কন করে মাথাটা, ঠোঁট এবং চোখ এবং মাথার গঠনটি অঙ্কন করলাম, মনে হচ্ছে বকটি পিছনের দিকে ঘুরে যাচ্ছে। ঠিক একইভাবে তুমি চাইলে বকটিকে মাথাটি নিচেও অঙ্কন করতে পারো। ঠিক একইভাবে আমি সেই বক্ররেখা দিয়ে দ্বিতীয় ওভাল যোগ করলাম। এক্ষেত্রে মনে হচ্ছে বকটি মাথা নিচের দিকে করে রয়েছে। এখন মনে হচ্ছে বকটি পানিতে কোনো কিছু খুঁজছে বা মাছ ধরার চেষ্টা করছে। তাহলে আমি উপরের সেই মাথাটি মুছে দিই। সুপ্রিয় বন্ধুরা, তোমরা সহজে বুঝতে পারলে যে একটি পদ্ধতিতে আমি চাইলে বিভিন্ন রকম করে একই বিষয়টিকে বা একই ছবিটিকে বিভিন্নভাবে অঙ্কন করতে পারি। দুটি ওভাল ব্যবহারের এই পদ্ধতি তোমরা কাজে লাগিয়ে তোমরা চাইলে একটি হাঁস, একটি মোরগ কিংবা যে কোনো রকম পাখি অঙ্কন করতে পারো। তাহলে আমি এখন তোমাদেরকে একইভাবে একটি হাঁস অঙ্কন করে দেখাচ্ছি। প্রথমে অঙ্কন করব একটি ওভাল শেপ। বক আঁকার সময় আমি মাথাটি একটু দূরে অঙ্কন করেছিলাম, যেহেতু বকের গলাটি তুলনামূলক লম্বা হয়। প্রথমে যে বড় ওভালটি রয়েছে তার সাথে ছোট ওভালটি কিছুটা কাছাকাছি করে অঙ্কন করব। একইভাবে সেটা আমি যোগ করছি। দেখো অনেকটা হাঁসের আকৃতি হয়ে গিয়েছে। এবার রাখছি ঠোঁট। মূল আকারটা হয়ে গেল। এখন আমি সেই হাঁসের ডানা আঁকবো। আর হাঁসটি চাইলে আমি পাও অঙ্কন করতে পারি অথবা পানিতে ভাসমান অবস্থায়ও আঁকতে পারি। আমি তোমাদের সহজের জন্য পানিতে ভাসমান একটি হাঁস আঁকছি। যে রেখাসমূহ আমার প্রয়োজন নেই সেগুলো আমি মুছে দিব। বক অঙ্কনের সেই আগের পদ্ধতিটি ব্যবহার করে আমি একটি হাঁস অঙ্কন করেছি। তোমরা চাইলে এই হাঁসটিকেও ঠিক সে বকের মতো করে পিছনে মাথা ঘোরানো অবস্থায় কিংবা মাথার নিচে দিকে করেও আঁকতে পারো। তার জন্য ঠিক আগের যে নিয়মটি বা পদ্ধতি দেখিয়েছি সেটি তোমরা ব্যবহার করতে পারো। তাহলে এই হাঁসটিকে আমি পিছনের দিকে মাথা ঘুরিয়ে আছে সেই ভঙ্গিতে অঙ্কন করব। শুধুমাত্র মাথার যে ওভালটি আছে সেটি আমি অবস্থান পরিবর্তন করলাম এবং সেই শরীরের ওভালের সাথে সেই ওভালটি যোগ করে দিলাম পিছনের দিকে করে।
প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পার্ট 4-এ মূলত জেনেছি কিভাবে ওভাল এবং হাফ সার্কেল অঙ্কন করতে হয় এবং সেই ওভাল এবং হাফ সার্কেল ব্যবহার করে নানা রকম ছবি আঁকার পদ্ধতিও শিখেছি আজকে আমাদের ক্লাসে। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তোমরা বাসায় আমার আজকের দেখানো নিয়ম অনুসরণ করে অনুশীলন করতে পারো। মনে রাখতে হবে, ভালো ছবি আঁকার ক্ষেত্রে অনুশীলনের কোনো বিকল্প নেই। এবার তোমাদের পালা। তোমরা যারা আজকে আমার ক্লাসটি দেখেছো এবং এই ক্লাস থেকে কোনো কিছু শেখার চেষ্টা করেছো, তোমরা তোমাদের আঁকা ছবিগুলো এই ভিডিওর কমেন্ট সেকশনে আপলোড করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের ভুল ত্রুটিগুলো শুধরে দেওয়ার। আর যদি আজকের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এর ফলে আমি যখন নতুন কোনো ক্লাস আপলোড করব তোমার কাছে একটি নোটিফিকেশন মেসেজ চলে যাবে। অতএব এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবে, নিরাপদে থাকবে আর অবশ্যই ছবি আঁকার সঙ্গেই থাকবে। গুড বাই।